লেখিকা সুদেষ্ণা চ্যাটার্জির কালচক্র। সান্যাল বাড়িতে আজ খুব ধুমধাম। একমাত্র মেয়ে রিখিয়ার 18তম জন্মদিন। সেই উপলক্ষে নিলয় সান্যাল, এক বড় মাল্টিন্যাশনাল কোম্পানির ডিরেক্টর, বাড়িতে আজ বিশাল পার্টি আয়োজন করেছেন। কি নেই সেই পার্টিতে? সারা রাত আজ চলবে রঙিন জলের ফোয়ারা, আর ছোট থেকে বড় সবার উদ্দাম উল্লাস। রিখিয়া মা, হ্যাপি বার্থডে মাই বেবি, ইউ আর নাও 18 years old. This is the special gift for your adulthood. মেয়ের হাতে একটা দামি স্কচের বোতল তুলে দেন নিলয়। যদিও মেয়ে যেই প্রথমবার এইসব খাবে তা নয়, বড়লোক বাবার বিগড়ে যাওয়া একমাত্র মেয়ের সমস্ত রকম বদগুণই বর্তমান। তবে তাদের হাই সোসাইটিতে এসব কিছুকে খারাপভাবে দেখা হয় না। তাদের সোসাইটিতে যে যত উশৃঙ্খল, সে যেন ততই স্মার্ট। যথারীতি এই পরিবেশে বড় হয়ে রিখিয়াও কিছু ব্যতিক্রম নয়। তবুও বাবার কাছে এত দামি স্কচ উপহার পেয়ে সে বাস্তবিকই খুবই খুশি। ও ড্যাডি, ইউ আর দ্য বেস্ট ড্যাড এভার, লাভ ইউ এ লট মাই লাভলি ড্যাড। জড়িয়ে ধরে বলে ওঠে রিখিয়া। লাভ ইউ টু সুইট হার্ট। আজ রাত্রে একটা বড় পার্টি অ্যারেঞ্জ করেছি। ইউ মাস্ট বি লুকিং লাইক এ রিয়েল প্রিন্সেস। শিওর? আফটার অল আই অ্যাম দ্য ডটার অব দ্য গ্রেট নিলয় সান্যাল। শুরু হলো পার্টি। লাল একটা অফ শোল্ডার গাউনে যেন রিখিয়াকে ভীষণ রকম লাস্যময়ী লাগছে। প্রথমে বিশাল বড় চকলেট কেক কেটে শুরু হলো সেলিব্রেশন। সবার হাতে ছুটছে রং বেরঙের মদের ফোয়ারা, চলছে উদ্দাম নাচ গান, আর তার সাথে শরীরী খেলা। ঠিক রাত 11:30টায় নিলয় বেরিয়ে গেলেন পার্টি থেকে। শোনো, আজ একটা জরুরি কনফারেন্স আছে পর্তুগাল কাস্টমারদের সাথে। আমি রাত্রে আজ আর ফিরব না, তোমরা এনজয় করো। স্ত্রীকে বললেন নিলয় সান্যাল। কিন্তু ড্যাডি, আজ আমার বার্থডে, আজ কিসের কনফারেন্স? কাল সকালে ম্যানেজ করে নাও না। না বেবি, সকালে তো হবে না। ওদের সাথে আমাদের 11 ঘন্টা টাইম ডিফারেন্স, রাত্রেই করতে হবে। আর এই ডিলটা খুব ইম্পর্টেন্ট বেবি। ও ওকে দেন, অল দ্য বেস্ট। কথাগুলো বলেই আবার পার্টিতে চলে গেল রিখিয়া। নিলয় তার স্ত্রীর কপালে একটা আলতো চুমু এঁকে দিয়ে বিদায় নিল। বাড়িতে চলতে থাকলো উদ্দাম উচ্ছৃঙ্খল নাচানাচি পার্টি। নিলয়ের স্ত্রীও কিছু কম যায় না। কালো রঙের ফিনফিনে সিফনের শাড়ি আর অর্ধ উন্মুক্ত পিঠ খোলা ব্লাউজে এই 40 বছর বয়সেও যে কোনো পুরুষের চোখে তাক লাগিয়ে দিতে পারে। এক মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলেন এই সম্পূর্ণা, নিলয়ের স্ত্রী। কলেজে পড়ার সময় হঠাৎ তার বাবার মৃত্যুতে চারিদিকে যেন অথই জলে পড়েন সম্পূর্ণা আর তার মা। হন্যে হয়ে একটা চাকরি খুঁজতে শুরু করেন তিনি। এরকমই একদিন হঠাৎ তার চোখ ধাঁধানো রূপ নজরে পড়ে নিলয়ের। আর দেরি না করে তাকে পার্সোনাল সেক্রেটারির পদে নিযুক্ত করেন নিলয় সান্যাল। সম্পূর্ণাও কয়েকদিনের বুঝতে পারেন ওপরে সিঁড়িতে ওঠার মন্ত্র। নিলয়কে তার রূপের মোহে বশ করে শুরু হয় তার এগিয়ে চলা। সম্পর্ক অফিসের 4 দেয়ালের বাইরেও এগিয়ে চলে, আর তার সাথে চলে হোটেলের বন্ধ রুমে উন্মত্ত শরীরী খেলা। সমস্যাটা হয় মাস 8 পর। তখন সম্পূর্ণার শরীরের ভেতর জায়গা করে নিয়েছে নিলয়ের অংশ। নিলয়কে জানাতে প্রথমে সেই দায়িত্ব থেকে অস্বীকার করে, কিন্তু সম্পূর্ণাও কম নয়। ততদিনে অফিসের খুঁটিনাটি সব তথ্য তার হাতের মুঠোয়। নিলয়ও ভীষণভাবে তার উপর সব গুরুত্বপূর্ণ কাজের জন্য নির্ভরশীল। এই সুযোগটাকে কাজে লাগায় সে। শুরু করে নিলয়কে প্রতিনিয়ত ব্ল্যাকমেল। একরকম বাধ্য হয়ে নিলয় দায়িত্ব নিতে তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু নিলয়ের মনে একটা খটকা থেকেই যায়। সে তো এত কাঁচা খেলোয়াড় না। মেয়েদের শরীর নিয়ে খেলা তার নেশা। এর আগেও কতজনের সাথে সঙ্গমে লিপ্ত হয়েছে সে। এবারে এত বড় একটা ভুল কি করে ফেলল সে? আসলে সম্পূর্ণা বুঝে গেছিল নিলয় সান্যালকে একটা শরীরের ওপর বেঁধে রাখা যাবে না। তার শরীরের ওপর নিলয়ের টান কমে এসেছে, তাই সে বড় দান খেলে। সে বুঝেছিল নিলয়ের এত বড় সম্পত্তির ওপর ভাগ বসাতে হলে তাকে নিলয়ের ঘরে পাকাপাকিভাবে স্থান করে নিতে হবে, আর সেটা একমাত্র সম্ভব নিলয়ের বিয়ে করা বউ হয়ে। যেমন ভাবা তেমন কাজ।
এরপর একদিন রাত্রে নিলয়কে ড্রিঙ্কের সাথে নেশার ওষুধ মিশিয়ে দেয় সে। নেশার ঘোরে নিলয় বুঝতেও পারে না সব রকম প্রোটেকশন লুকিয়ে ফেলেছে সম্পূর্ণা। সেদিন যেন আরো বেশি লাস্যময়ী লাগছে সম্পূর্ণাকে। নিজেকে আর ধরে রাখতে পারে না নিলয়, ঝাঁপিয়ে পড়ে সম্পূর্ণার ওপর, আদরে আদরে ভরিয়ে তোলে তাকে। এই সুযোগটার অপেক্ষাতেই ছিল সম্পূর্ণাও। অবশেষে মধ্যরাত্রে উন্মত্ত শরীরের কামনা মিটলে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে দুজন। পরের দিন সকালে নেশার ঘোর কাটলে নিলয়ের মাথায় আগের রাত্রের কথা মনে পড়ে চিন্তার ছাপ দেখা যায়। কিন্তু সম্পূর্ণা তাকে আশ্বাস দেয় চিন্তা না করার। সে জানায় নিলয় যেটার ভয় পাচ্ছে সেরকম কিছুই হয়নি। নিলয়ও তাকে বিশ্বাস করে, কিন্তু সম্পূর্ণা ভালোভাবেই জানে এর পরের চালটা ঠিক কী চালতে হবে। তার প্ল্যান মাফিকই সবকিছু এগোয়। এর পরের ঘটনা তো আগেই বলা, এখন সে নিলয় সান্যালের সো কল্ড ওয়াইফ। কথাতেই আছে, কালের গর্ভে কি লুকিয়ে আছে কেউ জানে না। সময়ের সাথে সাথে সবকিছুই অনেক পাল্টে যায়। হয়তো সেই কারণেই বিয়েটা অনিচ্ছাকৃত করলেও নিজের আগামী সন্তানের প্রতি পিতৃস্নেহে জেগে উঠল নিলয়ের। হয়তো কিছুটা রক্তের টানি। সম্পূর্ণার প্রতিও যত্নবান হয়ে উঠল সে। সম্পূর্ণাও নারীর টানে যেন দিন দিন জড়িয়ে পড়ল তার ভেতরে বেড়ে ওঠা তাদের আগামী সন্তানের প্রতি। নিলয়ের যত্নে সেও ছোট ছোট ভালো লাগাগুলো খুঁজে পেল। নিলয়কে সম্পত্তির জন্য বিয়ে করলেও এখন আস্তে আস্তে তারা একে অপরের কাছে চলে আসতে লাগলো ক্রমশ। ছোট ছোট ভালো লাগা, ভালোবাসা খুনসুটিতে এগিয়ে যেতে থাকলো সময়। বাড়তে থাকলো তাদের সন্তানও সম্পূর্ণার গর্ভে। সম্পূর্ণা তখন 7 মাস। দুপুরে শুয়ে আছে সে, হঠাৎ পেটে খুব যন্ত্রণা আর বমি শুরু হলো। নিলয় তখন অফিসে ব্যস্ত, কিন্তু সম্পূর্ণার এই অবস্থার কথা শুনে সে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে বাড়ি ছুটল। সম্পূর্ণাকে ভর্তি করলো শহরের সবথেকে বড় নার্সিংহোমে। এক একটা মিনিট যেন তখন নিলয়ের এক একটা ঘন্টার মতো মনে হয়, কিন্তু শেষ রক্ষা হলো না। ডাক্তার এসে জানালেন বেবিকে বাঁচানো সম্ভব হয়ে ওঠেনি। নিলয়ের বুকে যেন কেউ একটা বিশাল পাথর ছুঁড়ে মারল। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সে ওখানে মাটিতে আছড়ে পড়ে কাঁদতে শুরু করলো। সম্পূর্ণা পুরো বোবা হয়ে গেছে যেন। যে সন্তানের আগমনের দিন গুনছিল তারা, সে আর নেই ভাবতেই পারছে না। রাতের পর রাত নিলয়ের বুকে মাথা রেখে কত স্বপ্ন দেখেছে তারা এই অনাগত সন্তানের জন্য। সব স্বপ্ন কেউ যেন একটা ছুরির আঘাতে ক্ষত বিক্ষত করে দিল। যে সন্তান তাদের শরীরী খেলার নোংরামতে প্রকৃত ভালোবাসায় পরিণত হয়েছিল, সেই আজ তাদের মধ্যে থেকে হঠাৎ বিদায় নিল। সময় থেমে থাকে না, সে তার নিজের গতিতে ঠিকই বেড়ে চলে। দিন চলে যেতে লাগলো এক একটা করে। কোথায় যেন তাদের জীবনের সব তাল কেটে গেছে। দুজনেই আত্মগ্লানিতে পরিপূর্ণ। নিলয় ভাবে, আমি তো প্রথমেই সন্তানকে অস্বীকার করেছিলাম, ঝেড়ে ফেলতে চেয়েছিলাম সব দায়িত্ব, তাই হয়তো সে অভিমান করে চলে গেল। আমার পাপেরই শাস্তি পাচ্ছি আমি। এদিকে সম্পূর্ণা ভাবে, এ সন্তানকে তো আমি ভালোবেসে নিয়ে আসিনি আমাদের জীবনে। আমার অর্থ পিপাসা শান্ত করতে নিলয়ের এই বিশাল সম্পত্তির লোভে আমি ওকে হাতিয়ার বানাতে চেয়েছিলাম। আমার নোংরা চক্রান্তের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম ওকে, তাই হয়তো আমার কোল খালি করে শিক্ষা দিয়ে গেল আমাকে। দুজনেই ভীষণভাবে অনুতপ্ত তাদের কৃতকর্মের জন্য। দুজনেই মনে মনে স্থির করে আবার নতুন করে শুরু করবে তারা। পূর্ণা এই নামেই সম্পূর্ণাকে ডাকে নিলয়। আমরা আবার শুরু থেকে শুরু করতে পারি না? রাতে সম্পূর্ণাকে জড়িয়ে বলে নিলয়। সম্পূর্ণাও এই কথাটার প্রতীক্ষায় করছিল। হ্যাঁ নিলয়, আমিও চাই আবার সব প্রথম থেকে শুরু করতে। এবারে আর কোনো লাভ লোকসানের হিসাব করে নয়, ভালোবেসে শুরু করব সব। এবারের সন্তান হবে আমাদের ভালোবাসার সন্তান। দুজন দুজনকে জড়িয়ে ধরে, শুরু হয় আবার ভালোবাসার উদ্দাম শরীরী খেলা। আদরে আদরে ভরিয়ে দেয় দুজন দুজনকে। পরের দিন সকালটা যেন এক নতুন জীবনের সূচনা করে তাদের জীবনে। আগের দিন রাতের ভালোবাসার মিষ্টি আবেশ চারদিকে ছড়িয়ে থাকে। প্রতিদিন তারা যেন দুজন দুজনের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠতে থাকে। সময় কাটতে থাকে সময়ের মতো, কিন্তু তাদের জীবনে নতুন অতিথির সমাগম আর হয় না। হাঁপিয়ে ওঠে তারা প্রতিনিয়ত অপেক্ষায় অপেক্ষায়। শেষে দুজনেই ঠিক করে শহরের সবথেকে বড় গাইনোকোলজিস্টের সাথে কথা বলবে। যে সন্তানকে তারা একদিন এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল, যাকে নিজেদের নোংরা চক্রান্তে ব্যবহার করেছিল, আজ যেন তারই আগমনের অপেক্ষায় দিন দিন শুকিয়ে যেত তারা ক্রমাগত ভেতরে ভেতরে।
দেখুন মিস্টার সান্যাল, আগের মিসক্যারেজটার কারণে একটু জটিলতা দেখা দিয়েছে মিসেস সান্যালের, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। একটু ধৈর্য ধরে নিয়ম মাফিক চলুন, খুব তাড়াতাড়ি আপনারা সন্তানের মুখ দেখবেন, আশ্বাস দেন ডাক্তার। কিন্তু এতে আমার স্ত্রীর কোনো রকম কোনো জীবনহানির আশঙ্কা নেই তো? একদমই না, আপনারা একটু নিয়ম মাফিক চলুন। আর একটা কথা, সিগারেট আর অ্যালকোহলটা একটু বন্ধ রাখতে হবে কদিন। নিশ্চয়ই ডাক্তার, আমরা সব রকম নিয়ম মেনে চলব। ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে আসেন সম্পূর্ণা আর নিলয়। আশার আলো এখনো পুরো শেষ হয়ে যায়নি পর্ণা, আমরা সন্তান সুখ পাবই, তুমি দেখো। এত চিন্তা করার এখনই কিছু হয়নি, ডাক্তার বললেন তো। একটু নিয়ম মেনে চললেই খুব তাড়াতাড়ি আমরা আমাদের সন্তানের মুখ দেখতে পাবো। চিন্তিত সম্পূর্ণাকে আশ্বাস দেয় নিলয়। স্ত্রীর যত্নের এতটুকু খামতি রাখে না সে। দিন বেরোতে থাকে। কয়েক মাস পর হঠাৎ খেতে বসে বমি পায় সম্পূর্ণার। দৌড়ে বাথরুমে যায় সে, পেছন পেছন নিলয়ও যায়। হঠাৎ সম্পূর্ণার খেয়াল পড়ে গত 2 মাস ধরে তার মাসিক বন্ধ। হঠাৎ যেন মনে খুশির ঝিলিক খেলে যায় তাদের। সেদিনে বিকেলে ডাক্তারের কাছে যায় দুজন মিলে। কংগ্রাচুলেশনস মিস্টার অ্যান্ড মিসেস সান্যাল। ডাক্তারের কথায় তারা আনন্দে লাফিয়ে ওঠে। অবশেষে এতদিন পরে তার আগমন হচ্ছে তাদের জীবনে। কোনো রকম চিন্তার কিছু নেই তো ডাক্তার? ইজ এভরিথিং নর্মাল? একদম চিন্তার কিছু কারণ নেই, শুধু আপনার মিসেসকে একটু সাবধানে থাকতে হবে আর নিয়ম করে চেক আপ করবেন। ডাক্তারের কাছ থেকে খুশি মনে বিদায় নেয় তারা। নিজের স্ত্রীর প্রতি যত্ন ভালোবাসা যেন দিন দিন আরও বেড়েই চলে নিলয়ের। দুজনের এই ইচ্ছা তাদের এক ফুটফুটে সুন্দর মেয়ে হোক। আস্তে আস্তে একটা মাস পেরোতে থাকে আনন্দ উত্তেজনায়। আগামী সন্তানের স্বপ্নে বিভোর তারা। এ সন্তান তাদের ভালোবাসার সন্তান, তাদের আগামী দিনের স্বপ্ন। কিন্তু কোথাও যেন একটা ভয়ও থাকে। আগের বারের ভয়াবহ স্মৃতি এখনো দগদগে ঘায়ের মতো তাদের মনে জাঁকিয়ে বসে আছে। এবারেও সেরকম কিছু হবে না তো? সন্তানের মুখ দেখার আগেই সে আবার তাদের ছেড়ে চলে যাবে না তো? এসব দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে মাঝে মাঝেই। কিছুদিন পর হঠাৎ মাঝরাত্রে প্রচণ্ড প্রসব যন্ত্রণা ওঠে সম্পূর্ণার। তাকে ভর্তি করা হয় আবার শহরের সবথেকে বড় নার্সিংহোমে। ওটিতে ঢোকেন ডাক্তার সম্পূর্ণাকে নিয়ে। ওটির লাল আলো জ্বালার সাথে সাথে বাইরে চিন্তা বাড়তে থাকে নিলয়ের। কয়েকটা ঘন্টা যেন কয়েকটা বছরের মতো মনে হয় তার। অবশেষে ডাক্তার বেরিয়ে আসতে দৌড়ে যায় নিলয়। সবকিছু ঠিক আছে তো ডাক্তার? আমার স্ত্রী বাচ্চা দুজনেই ওকে তো? চিন্তার কিছু নেই। আর মিস্টার সান্যাল, আপনাদের খুব সুন্দর একটি মেয়ে হয়েছে, হাসি মুখে জানান ডাক্তার। হাসি ফোটা নিলয়ের মুখেও। আর আমার স্ত্রী ঠিক আছেন তো ডাক্তার? হ্যাঁ মিস্টার সান্যাল, তিনিও সুস্থ, তবে খুব দুর্বল আছেন। একটু ভালো মতো রেস্ট আর খাওয়া দাওয়ার দিকে নজর দেবেন ওনার। শিওর ডাক্তার। থ্যাংক ইউ ডাক্তার। হাসি মুখে সম্পূর্ণার কাছে যায় নিলয়। দেখে পাশেই শুয়ে আছে তাদের কোল আলো করে আসা ফুটফুটে পরীর মতো তাদের একমাত্র মেয়ে, তাদের রিখিয়া। নার্সিংহোম থেকে মেয়ে আর স্ত্রীকে নিয়ে ফিরে আসে নিলয়। একটু একটু করে বড় হতে থাকে রিখিয়া। মা বাবার নয়নের মনীষে। বাবা তো তাকে চোখে হারায়। রিখিয়া যেদিন প্রথম বাবা বলে ডাকে নিলয়কে, সেদিন যেন তার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত বলে মনে হয় তার। ছোট্ট ছোট্ট পায়ে প্রথম চলতে শেখা, প্রথম কথা বলা, সবকিছুকে ক্যামেরা বন্দি করে রাখে দুজনে মিলে। আস্তে আস্তে রিখিয়া যত বড় হতে থাকে, সম্পূর্ণাও তাকে নিয়ে দিন দিন ব্যস্ত হয়ে পড়ে। নিলয়ের জন্য বরাদ্দ সময় কমে যায় মেয়ের খেয়াল রাখতে গিয়ে। বাচ্চা জন্ম দেবার পরে তার শরীরেও মাতৃত্ব সুস্পষ্ট হয়ে ওঠে। তার আগের জিম করা ফিগার স্থূলীকৃত হতে শুরু করে। এদিকে নিলয়ের শারীরিক চাহিদা আগের মতোই থাকে। যে সম্পূর্ণা আগে বিছানায় ঝড় তুলত, সে একটুতেই হাঁপিয়ে ওঠে। নিলয় মানিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার শরীর তৃপ্তি পায় না। বিবাহিত জীবনে বোধহয় যৌনতাটা খুবই গুরুত্বপূর্ণ। বাড়তে থাকে আবার সম্পূর্ণা আর নিলয়ের দূরত্ব। সম্পূর্ণা বুঝতে পারে নিলয় আর আগের মতো নেই। মেয়েকে স্ত্রীকে সে যথেষ্ট ভালোবাসে, কিন্তু কোথাও যেন একটা তাল কেটে গেছে। এদিকে নিলয়ও দিনের পর দিন যৌনতার জ্বালায় ছটফট করতে করতে আবার আগের মতোই নারীর সঙ্গে অভ্যস্ত হয়ে উঠতে থাকে। সম্পূর্ণা জানতে পারে নিলয় আবার একাধিক নারীর সঙ্গে মজে উঠছে।
প্রথমে খুব ভেঙে পড়লেও নিজেকে সামলে নেয় সে। রেগুলার আবার জিম ডায়েট ফলো করে আগের মতো লাস্যময়ী হয়ে উঠতে থাকে। এসবের মাঝে অবহেলায় এক আয়ার কাছে বড় হতে থাকে রিখিয়া। মা বাবা কোনো কিছুরই অভাব রাখে না তার জন্য। দামি দামি খেলনা, ড্রেসেস, যখন মেয়ের যা আবদার সবটা পূরণ করে, কিন্তু মেয়ের জন্য সময়টাই শুধু নেই তাদের। একে অপরের সাথে যেন এক সুপ্ত প্রতিযোগিতায় মেতে উঠেছে তারা। কে কত নিচে নামতে পারে তার প্রতিযোগিতা। নিলয় নারীর সঙ্গে মেতে উঠল, সম্পূর্ণও কোনো অংশে কম যায় না। সেও একাধিক পুরুষ সঙ্গে মজে ওঠে। এক মেয়ের জন্ম দেবার পরও সে এখনও হাজার পুরুষের বুকে ঝড় তুলতে পারে। এই সুপ্ত অহংকার কাজ করে তার মধ্যে। বাইরে তারা এখনও সুখী দম্পতি। কোনো সংবাদপত্রের পাতায় বা ফেসবুকের টাইমলাইনে এখনও তাদের যুগল ছবির ছড়াছড়ি, আর তার সাথে লোক দেখানো ভালোবাসার প্রকাশ। কিন্তু চার দেওয়ালের ভেতরে ঢুকলেই আবার সবকিছু ঝাঁঝরা। এসবের মধ্যে বড় হতে হতে রিখিয়াও উচ্ছৃঙ্খল হয়ে উঠতে থাকে দিন দিন। সে তার মা বাবাকে দেখে বুঝতে শেখে যৌনতা শুধু একটা শারীরিক চাহিদা, মানসিক কোনো যোগসূত্র নেই তার সাথে। কিন্তু মেয়ের দিকে নজর দেওয়ার বা মেয়েকে সঠিক শিক্ষা দেওয়ার কোনোটারই সময় নেই সম্পূর্ণা বা নিলয়ের। সত্যি মানুষের স্বভাব কখনোই বদলানো যায় না। নিলয়ের এখন আবার নতুন চাহিদা হয়েছে কম বয়সী মেয়েদের সাথে যৌন সঙ্গম করার। নিজের স্ত্রীর শরীর যেন তার কাছে বড্ড বোরিং লাগে এখন। তার থেকে ওই কচি কচি মেয়েগুলোর নরম পেলব শরীর ছুঁতেই বেশি আনন্দ। এখন তার নিয়মিত নতুন নতুন শরীর চাই। আর এভাবে রিখিয়ার জন্মদিনের রাত্রেও কনফারেন্সের নাম করে সে বেরিয়ে যায় তার শরীরের খিদে মেটাতে। সম্পূর্ণা সবটাই বোঝে, কিন্তু তাতে তার খুব একটা কিছু যায় আসে না। নিলয় বেরিয়ে গেলেই সেও মেতে ওঠে নিলয়েরই কোনো বন্ধুর সাথে শারীরিক খেলায়। এসবের মধ্যে তার লক্ষ্যই করে না রিখিয়া কোন পথে পা বাড়াচ্ছে। কেমন মেয়ে চেয়েছিলাম মনে আছে তো? একদম কচি ডাসা নতুন মাল চাই আমার। নিলয় সান্যাল কখনো ছিবড়ে এঠো জিনিস খায় না। যত টাকা লাগে দেব, কিন্তু মাল যেন একদম খাসা হয়। বলে নিলয় এক এজেন্সির সাথে কন্ট্যাক্ট করেছে সে ইদানিং। তারা সব কল গার্ল সাপ্লাই করে বড় বড় কাস্টমারদের। এতে তাদের ব্যবসাটাও ভালো চলে, আর তথাকথিত উচ্চ শ্রেণীর মানুষদের মুখোশটাও বাইরে প্রকাশ পায় না। হ্যাঁ স্যার, যেমন আপনি চাইবেন। আপনারা হলেন আমাদের লক্ষ্মী। আপনাদের খুশি না করতে পারলে আমরা যে ডুবে যাব স্যার। আপনাকে কিছু মেয়ের ছবি হোয়াটসঅ্যাপ করছি, কিন্তু স্যার মুখ ছাড়া। শুধু শরীরটা দেখে বলুন কাকে চাই, পাঠিয়ে দেব। কথা মতো নিলয়ের ফোনে ছবি চলে এলো। তখনই 10-12টা বাচ্চা বাচ্চা মেয়ের ছবিগুলোটি দেখেই নিলয়ের সারা গায়ে যেন কারেন্ট খেলে গেল। আরে সবগুলোই তো একদম খাসা মাল, কোনটা ছেড়ে কোনটা খাবে? আপাতত একটাকেই পছন্দ করুক আজ রাতের জন্য, আর বলে রাখবে যেন বাকিগুলো না খাওয়ার আগে আর কাউকে না পাঠানো হয়। যত টাকা লাগে তার জন্য দিয়ে দেবে ও। টাকার অভাব আছে নাকি নিলয় সান্যালের? সব ছবি দেখে একটা মেয়েকে পছন্দ করে নিলয়। শ্যামলা গায়ের রং, বছর 15-16 হবে। একদম আটো সাটো সুডৌল শরীরের গঠন। যথারীতি সেও এজেন্সিকে ছবি পাঠিয়ে এই মেয়েটিকেই আজ রাতের জন্য তার ঘরে পাঠিয়ে দিতে বলে। কিছুক্ষণ পর একটা সাদামাটা পোশাকে মেয়েটি এলো ভীত সন্ত্রস্তভাবে। দেখে বোঝাই যাচ্ছে এই লাইনে নতুন সে, একদমই অভ্যস্ত নয়। মেয়েটি ঘরে ঢুকতে নিলয় তাকে পাজাকলা করে তুলে নিয়ে খাটে ফেলল। মেয়েটার মুখটা ভয়ে শুকিয়ে আছে একদম। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আপনার মেয়ের বয়সী। বাড়িতে আমার অসুস্থ বাবা আছে, তাই কাজের খোঁজে শহরে এসেছিলাম। আমাদের গ্রামেরই এক দাদাকে বিশ্বাস করে সে এখানে এসে আমাকে ওই এজেন্সিতে বিক্রি করে দিয়েছে। আপনাকে দেখে তো অনেক ভদ্রলোক বলে মনে হচ্ছে কাকু, দয়া করে আমাকে যেতে দিন। কাঁদতে কাঁদতে কোনো রকমে কথাগুলো বলে মেয়েটা। চুপ, একদম চুপ। কতটা টাকা দিয়ে তোকে কিনেছি জানিস আজ রাতের জন্য শুধু? একদম ছিচ কাঁদুনে করবি না। তোদের মতোই অজপাড়া গায়ের মেয়েদের জানা আছে, শরীর তো রসে টইটুম্বুর। চুপচাপায় কাজটা কর এবং চলে যা। আমাকে খুশি করতে পারলে আরও 500 টাকা নয় তোকে বেশি দেবো, যা। আপনি কি মানুষ? আমি আপনার মেয়ের বয়সী, আজ আপনার মেয়েকে এরকম করতে পারতেন তো? একদম চুপ। আরেকটা কথা বললে না মেরে পুঁতে ফেলবো এক্ষুনি। আমার মেয়ের সাথে তোর তুলনা? আমার রিখিয়া মা, আমার প্রিন্সেস, তোদের মতো সস্তার মাল নয়। নিলয় সান্যালের মেয়ে সে, এত ঘ্যান ঘ্যান করিস না তো। মেজাজটা খারাপ করাস না। আজ আমি খুব খুশি, আজ আমার মেয়ের জন্মদিন। যদি আমাকে খুশি করতে পারিস তোকে টাকার মালায় জড়িয়ে পাঠাবো, কথা দিলাম, যা। আবার চুপচাপ অনেকে খুশি করায়।
একরকম জোর করে মেয়েটাকে টেনে নিল নিলয়। ছিন্ন ভিন্ন করতে থাকলো তার নিষ্পাপ শিশু মন। আঁচড়ে কামড়ে শরীরের সাথে সাথে তার মন তাকেও ক্ষতবিক্ষত করে দিতে লাগলো। নিলয়ের মাথায় আজ এক অদ্ভুত জেদ চেপে গেছে। আজ তো একে নিংড়ে নিয়েই ছাড়বে। নিলয় সান্যালের কথার অবাধ্যতা করার কি ফল বুঝিয়ে দেবে ভালো করেই। দিনের পর দিন ভালো মানুষের মুখোশের আড়ালে চলতে থাকলো নিলয়ের এই নোংরামো। অপরদিকে সম্পূর্ণা সব বুঝতে পেরেও নিলয়কে সঠিক পথে আনার কোনো রকম চেষ্টাই করল না। উপরন্তু সেও পাল্লা দিয়ে নতুন নতুন পুরুষ সঙ্গীর সাথে মেতে উঠল। অবশ্য তাদের নিজেদের মধ্যেও যে একেবারেই শারীরিক কোনো সম্পর্কই ছিল না তা নয়, মাঝে মাঝে স্বাদ বদলের মতো নিজেরাও মেতে উঠত হিংস্র নোংরা যৌনতায়। দুজনের কারোরই একে অপরের কোনো কিছু নিয়ে কোনো অভিযোগ ছিল না। যে যার নিজের আলাদা একটা জগতে বিরাজ করত তারা। শুধু একটা জায়গাতেই তাদের মিল, দুজনেই রিখিয়াকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। তবে সে ভালোবাসাও পয়সা দিয়ে মাপা। মেয়েকে ভালোবাসা মানে তাদের কাছে নতুন নতুন দামি দামি জিনিসপত্র কিনে দেওয়া আর কারি কারি টাকা মাসের হাত খরচা হিসাবে মেয়ের হাতে তুলে দেওয়া। কিন্তু তাদের একমাত্র প্রাণপ্রিয় মেয়ের জন্য সময়ের তাদের বড়ই অভাব। যথারীতি মা বাবার এই অবহেলায় রিখিয়াও দিন দিন বিগড়ে যেতে থাকে। ডিস্কে যাওয়া, মদ খাওয়া, ড্রাগস নেওয়া, একাধিক পুরুষ সঙ্গ পুরোদমে তারও জীবনের অঙ্গ হয়ে ওঠে। বাড়িতে শাসন করার কেউ নেই, খারাপ ভালো বোঝানোর কেউ নেই। আছে শুধু মুঠো মুঠো টাকা আর প্রাণহীন একটা বিশাল অট্টালিকা, যেখানে থেকে তো তিনটে মানুষ কিন্তু কারোর সঙ্গে কারোর দিনে একবারও দেখা হয় কিনা সন্দেহ। হায় রে সভ্য সমাজ আর তার চাকচিক্যময় রঙিন জগৎ। বাইরে থেকে যারা যত সুখী, ভেতরে তারাই যেন তত প্রাণহীন। কথাতে আছে সময় সবাইকে তার প্রাপ্য পাওনা সুদে আসলে দেয়। কে জানে এই পরিবারের জন্য কি তুলে রেখেছে সময়ের হিসাব। এর মাঝে নিলয় বেশ কিছুদিনের জন্য বাইরে গেল অফিসের কাজে। সম্পূর্ণা আর রিখিয়া নিজেদের মতো তাদের উশৃঙ্খলতা বাড়িয়ে দিল বহুগুণ। আগে তাও মধ্যরাত্রে হলেও বাড়িতে রিখিয়ার দেখা মিলত, কিন্তু এখন রাতের পর রাত সে বাড়ি না ফিরলেও কেউ কিছু বলার নেই। সম্পূর্ণা নিজের জগতে মত্ত। মেয়ের দিকে খেয়াল দেওয়ার তার সময় কোথায়। রিখিয়া যেন দিন দিন অন্ধকারের গর্ভে তলিয়ে যেতে লাগলো, কিন্তু তাকে সেখান থেকে হাত ধরে টেনে তোলার কেউ থাকলো না। পরে 2 সপ্তাহ পর নিলয় ট্যুর থেকে ফিরল। সাথে করে আনলো স্ত্রী আর মেয়ের জন্য দামি দামি সব উপহার। ভালোবাসা মাপার জন্য আর কি চাই। Oh daddy, I missed you a lot. You are the best daddy ever. Such nice gifts. Just loved it. বাবাকে জড়িয়ে ধরে বলল রিখিয়া, লাভ ইউ টু মাই প্রিন্সেস। মেয়ের কপালে একটা ছোট্ট চুম্বন দিয়ে বলল নিলয়, ঠিক হলো আজ রাতে তারা 3 জন একসাথে ডিনারে যাবে শহরের সবথেকে বড় 5 স্টার হোটেলে। 3 জনই আজ ভীষণ খুশি। কতদিন পর আবার একসাথে তারা সময় কাটাবে। যথারীতি সন্ধেতে বেরোলো তারা, কিন্তু ডিনারে গিয়েও যে যার ফোন নিয়ে ব্যস্ত থাকলো পুরো সন্ধেটা। আসলে নিলয় আজ আবার রাত কাটাবে কোনো অষ্টাদশী মেয়ের সাথে, তাই আবার সব মেয়েদের ফটো দেখে মন মতো একটা কচি রসালো মাল খুঁজে নিচ্ছিল। অনেকদিন অফিসের কাজে বাইরে থেকে শরীরের খিদে তা আজ যেন মাথা চাড়া দিয়ে উঠেছে। তার ওপর ড্রিঙ্কটা আজ একটু বেশি হয়ে গেছে, বেশ একটু নেশা নেশা লাগছে। এইরকম সময় একটা কচি মেয়ের শরীর পেলে জাস্ট জমে যাবে রাতটা। কথাটা মনে করতে যেন কাজের সমস্ত ক্লান্তি মুহূর্তে চলে গেল। সম্পূর্ণ রিখিয়াও নিজেদের ফোন নিয়ে ব্যস্ত। পুরো সন্ধেটা এভাবেই কেটে গেল। এরপর যে যার নিজের নিজের জগতে চলে গেল তারা আবার। আজ নিলয় বেশ খুশি। এবারে সে একটা মডার্ন মেয়েকেই পছন্দ করেছে। মিনি স্কার্ট আর লো কাট একটা ক্রপ টপে মেয়েটাকে যা লাগছিল না, উফ, ভেবেই হাত পা কাঁপছে তার। আগেরবার ওই গাইয়া মেয়েটা যা বিরক্ত করেছিল, ইস, তারপর সারাক্ষণ নিচে পাথরের মতো পড়েছিল। না ছিল কোনো উত্তেজনা, না কিছু। ও তো বুঝতেই পারিনি যে জ্যান্ত না মরা কারোর সাথে শুয়েছে। এইসব মেয়েগুলোর ন্যাকামি সত্যি গাপিত্তি চলে যায়। টাকাও নেবে শরীরের বিনিময়ে, আবার এমন ভাব করবে যেন সতী লক্ষ্মী। তার থেকে এবারের মেয়েটাকে দেখে বেশ লাগলো। তবে দেখা যাক কেমন পারফরমেন্স দেয়। অবশেষে সেই সময় এলো। নীল আলোতে মেয়েটাকে আরও মায়াবী লাগছে। মেয়েটাও একদম পটু হাতে ঘরে ঢুকেই ক্ষিপ্রতার সাথে নিলয়কে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল, আর তারপরে নিজেকেও সম্পূর্ণ উন্মুক্ত করে পড়ল নিলয়ের ওপর।
আরামে নিলয়ের চোখ তো বন্ধ হয়ে এলো। মেয়েটাকে আরো কাছে টেনে এনে নিচে ফেলে দিয়ে হিংস্র বাঘের মতো সে মেয়েটার ওপর। আর তারপর যা হলো তাতে দুজনেরই পায়ের তলার মাটি সরে গেল, রক্তশূন্য হয়ে গেল শরীর। এ কাকে দেখছে সে? রিখিয়া। রিখিয়া এই লাইনে এভাবে? নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না নিলয়। শেষ পর্যন্ত নিজের মেয়ের সাথে কি করতে যাচ্ছিল সে? এত নিচে নেমে গেছে সে। কেমন বাবা সে তার মেয়ে এই অন্ধকারে কবে তলিয়ে গেছে জানতেই পারেনি তারা। আর নিজেকে ভালো বাবা বলে গর্ব করে সে। আজ হঠাৎ ওই প্রথম দিনের মেয়েটার মুখটা ভেসে উঠল তার চোখের সামনে। কি বলেছিল যেন মেয়েটা? হ্যাঁ, মনে পড়েছে। বলেছিল যদি এই জায়গায় ওনার নিজের মেয়ে থাকতো। আজ সত্যি তাই হলো। নিজের কাছে নিজেই বা কী করে মুখ দেখাবে সে? আজ হঠাৎ তার মনে হলো এতদিন যে সমস্ত বাচ্চা মেয়েগুলোকে জোর করে ভোগ করেছে সে সবাই যেন তার দিকে তাকিয়ে হাসছে। রিখিয়াও চমকে গেছে ভূত দেখার মতো। সে ভাবতেই পারছে না তার বাবা। শেষ পর্যন্ত তার বাবার সাথে সে এভাবে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে তার কাছে এইসব ব্যাপারগুলো খুবই সাধারণ একটা ব্যাপার ছিল। একে অন্যকে শারীরিক তৃপ্তি দেওয়া আর নিজের কিছুটা টাকাও ইনকাম হয়ে যেত। তাই বলে নিজের বাবার সাথে এভাবে সে ভাবতে পারছে না আর। পরের দিন শহরের সবথেকে বড় খবর, অন্যতম মাল্টি ন্যাশনাল কোম্পানির ডিরেক্টর নিলয় সান্যালের অস্বাভাবিক মৃত্যু। নিজের বহুতল ফ্ল্যাটে ভোর রাতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। হঠাৎ এরকম একজন নামজাদা লোকের মৃত্যুতে ওপর মহল পর্যন্ত সবাই বেশ চিন্তিত। চারিদিকে আবার কানাঘুষো শোনা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় হয়তো এরকমটা হয়েছে। অনেকে আবার বলছে কেউ খুন করে আত্মহত্যার কেস সাজানো হচ্ছে। পুরো শহর সকাল থেকে এই একটা খবরেই সরগরম। এদিকে সান্যাল বাড়িতে হঠাৎ যেন শোকের ছায়া নেমে এসেছে। কেউ যেন কালো কাপড়ে মুড়ে রেখেছে এই বাড়ির সমস্ত খুশি। সম্পূর্ণ হঠাৎ স্বামীর এরকম মৃত্যুতে একেবারে স্তব্ধ হয়ে গেছে। সে ভাবতেই পারছে না হঠাৎ কি এমন হলো যে নিলয়ের মতো একটা মানুষকে এরকম একটা পথ বেছে নিতে হলো। তবে কি তার একাধিক পুরুষ সঙ্গের জন্যই আর সহ্য করতে না পেরে এমনটা করলো নিলয়? কিন্তু তাই বা কেন হবে? এরকমটা তো আর নতুন কিছু নয়। এসব তো অনেকদিন ধরেই চলে আসছে। আর নিলয় ভালো মতোই জানতো সবই। নিলয়ও তো আজকাল প্রায় প্রতিদিনই রাত্রে বাড়ি ফিরতো না। নতুন নতুন সব মেয়ে নিয়ে পড়ে থাকতো। কই, এসব নিয়ে সেও তো কখনো মাথা ঘামায়নি। তাহলে হঠাৎ কি এমন হলো যাতে এত বড় একটা পদক্ষেপ নিতে বাধ্য হলো? নাকি কেউ বাধ্য করলো? কাল সন্ধ্যেতেও যখন ওরা ডিনার করে ফিরল, ওকে তো দেখে বেশ খুশি মনে হয়েছিল। অন্য দিনের থেকে একটু বেশি খুশি ছিল। একসাথে ডিনারে যাওয়ার প্ল্যানটাও তো ওরই। মাথার মধ্যে অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হাজার হলেও নিলয় তার স্বামী, রিখিয়ার বাবা। মানুষটার জন্যই মাথার উপরে ছাদটা শক্ত ছিল। এবার কি হবে? একা রিখিয়াকে সামলাবেই বা কী করে সে? রিখিয়া তার বাবাকে খুবই ভালোবাসত। সব থেকে বেশি কষ্ট হয়তো ওই পাচ্ছে। নিলয় একবার রিখিয়ার কথাটা অন্তত ভাবতে পারত। চোখে জল এলো সম্পূর্ণার। হঠাৎ তার মনে হলো এই পুরো পৃথিবীতে সে ভীষণ একা। দুঃখের সময় কাঁধে মাথা রেখে কান্নার লোকটুকুও তার নেই। অথচ তাদেরও তো একটা সময় অন্য আর 5টা সাধারণ স্বামী স্ত্রীর মতোই একটা ভালোবাসার সম্পর্ক ছিল। সেই ভালোবাসারই ফল তাদের রিখিয়া। কিন্তু কখন কবে যে তারা একে অন্যের থেকে এত দূরে চলে গেল বুঝতেই পারেনি। আজ হঠাৎ সব ফেলে আসা সুখের স্মৃতিগুলো মাথা চাড়া দিয়ে উঠছে অনেকদিন পর। এসবের মধ্যে তার হঠাৎ খেয়াল পড়ল রিখিয়াকে সকাল থেকে কোথাও পাওয়া যাচ্ছে না। তবে কি এত বড় আঘাতটা সামলাতে না পেরে রিখিয়াও না আর ভাবতে পারছে না সম্পূর্ণা। সবকিছু যেন হঠাৎ হারিয়ে যাচ্ছে তার থেকে। ছুটে বেরিয়ে পাগলের মতো খুঁজতে শুরু করলো রিখিয়াকে পুরো বাড়িতে। কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পেল না তার একমাত্র মেয়েকে। তার আর নিলয়ের ভালোবাসার একমাত্র স্মৃতি তার জীবনে। এবারে আর না পেরে কান্নায় ভেঙে পড়ল সম্পূর্ণা। হঠাৎ কি মনে হতে দৌড়ে বাগানের দিকে বেরিয়ে গেল সে। হ্যাঁ, যা ভেবেছে তাই। ওই তো রিখিয়া। ধরে প্রাণ ফিরে পেল যেন সম্পূর্ণা। বাগানের এদিকটায় একটা ছোট্ট ঘর খালি পড়ে থাকে অযত্নে। কিন্তু একটা সময় এই ঘরটাই এই বিশাল অট্টালিকার মাঝে সব থেকে প্রাণবন্ত জায়গা ছিল। রিখিয়ার ছোট থেকে বড় হয়ে ওঠার সব ছোট ছোট মুহূর্তের সাক্ষী এই পরিত্যক্ত ঘরটা। ছোটবেলার সমস্ত খেলনা আর স্মৃতিতে ঠাসা। যদিও সেসব কবেই আবর্জনায় পরিণত হয়েছিল তাদের এখনকার বিলাসবহুল প্রাণহীন জীবনে। মনেও ছিল না এই ঘরটার কথা কারোর ওই দামি দামি আসবাবে ঘেরা অট্টালিকার মাঝে। আজ নিলয় চলে গিয়ে যেন ফেলে আসা সমস্ত স্মৃতিকে তাজা করে দিয়ে গেছে।
ছোটবেলার সব স্তূপীকৃত অবহেলায় ফেলে রাখা খেলনাগুলোর মাঝে বোবা হয়ে বসেছিল রিখিয়া। সে যেন খুঁজে পেতে চাইছে তার ফেলে আসা শৈশব, তার বাবার সাথে কাটানো কত ছোট বড় মিষ্টি মুহূর্তগুলো আবার যেন আঁকড়ে ধরতে চাইছে। কিন্তু হঠাৎই কাল রাতের ওই ভয়ানক স্মৃতি মাথাচাড়া দিয়ে উঠতেই সারা গাটা নিজের ওপর ঘেন্নায় যেন গুলিয়ে উঠল। আজ তার জন্যই সব শেষ হয়ে গেল। তার বাবা আজ তাদের মাঝে নেই, শুধু তারই জন্য। কি ছিল না তার? কোনো কিছুরই তো অভাব রাখেনি তার মা বাবা। ছোট থেকে যখন যা চেয়েছে এনে হাজির করেছে মেয়ের সামনে। তাও কি এমন টাকার নেশায় ধরেছিল তাকে, যার জন্য ওই সস্তার নোংরা কাজগুলো করার সময়ও তার বিবেকে বাঁধল না একবারও? টাকার তো অভাব তার কোনোদিনই ছিল না। তাহলে কেন শুধু শুধু ওইটুকু কতগুলো টাকার বিনিময়ে সে নিজেকে এতটা নিচে নামিয়ে ফেলল? এতটা নিচে যে নিজের বাবার সাথেও না, আর ভাবতে পারছে না। নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছা করছে তার এখনই। ডুকরে কেঁদে উঠল রিখিয়া। দৌড়ে এসে মেয়েকে বুকে জড়িয়ে ধরল সম্পূর্ণা। এই মেয়ে ছাড়া আর তো কেউ নেই তার। আর মেয়েকে এভাবে কষ্ট পেতে দেখতে সে পারবে না। খুব ভেঙে পড়েছে রিখিয়া। ওকে আবার স্বাভাবিক করে তুলতেই হবে, মনে মনে ভাবে সম্পূর্ণা। তাদের দুজনের অবহেলা আর স্বেচ্ছাচারিতার জন্যই আজ তাদের এই ছোট্ট মেয়েটা এত কষ্ট পাচ্ছে। আবার মেয়েকে সময় দেবে সে। তার ওই রাক্ষসের শরীরে খিদে তার নিলয়কে তার জীবন থেকে কেড়ে নিয়েছে। রিখিয়াকে আর কিছুতেই হারিয়ে যেতে দেবে না সে। সময় নিজের মতো গড়িয়ে চলে। আজকাল সম্পূর্ণ আর সে আগের সম্পূর্ণা নেই। অনেক মার্জিত রুচি সম্পন্ন। দুঃখের আগুনে পুড়ে পুড়ে যেন আস্তে আস্তে খাঁটি সোনা হয়ে উঠছে সে। রিখিয়াও ভীষণ অনুতপ্ত। ওই ভয়ঙ্কর স্মৃতি এখনও তাকে তাড়া করে বেড়ায় দিন রাত। মনে মনে ঠিক করে নিয়েছে সে ওই নোংরা পথ তাকে ছাড়তেই হবে যে কোনো উপায়ে। কিন্তু হায়, মানুষ ভাবে এক আর হয় আর এক। একবার যে ওই পথে পা বাড়ায় তার পক্ষে বেরিয়ে আসা যে অসম্ভব। রিখিয়াও যতই চেষ্টা করুক বেরিয়ে আসতে, দিন দিন সে যেন আরও এই পাকের মধ্যে ডুবে যেতে থাকলো। বেরোনোর সব রাস্তাই যেন বন্ধ। আজকাল তাকে তার ইচ্ছার বিরুদ্ধেই বড় বড় বাবার বয়সী লোকগুলোর সাথে শুতে হয়। যতবার তাকে এসব করতে হয় ততবার তার আবার পুরনো ঘটে যাওয়া অনর্থের কথা মনে পড়ে যায়। কিন্তু হাত পা যে তার বাধা। একদিন সে নিজের ইচ্ছায় এই পথে এসেছিল, আজ ফেরার সমস্ত পথ বন্ধ। তাকে ভয় দেখানো হয়েছে, যদি সে কাজ করতে রাজি না হয় তাহলে তার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। সবাই দেখবে নিলয় সানালের মেয়ে কোথায় নেমেছে। যতটুকু সম্মান তার বাবার বেঁচে আছে এখনো সেটুকুও চলে যাবে। তাই ইচ্ছা থাকলেও সে বেরিয়ে আসতে পারে না। এদিকে সম্পূর্ণ লক্ষ্য করতে থাকে দিন দিন রিখিয়া কেমন যেন শুকিয়ে যাচ্ছে। প্রথম প্রথম নিলয়ের জন্য মন খারাপ মনে হলেও আজকাল রিখিয়াকে যেন একটু অন্যরকমই মনে হয় তার। নিলয়ের মৃত্যু রহস্য এখনো পুরোটাই ধোঁয়াশা। মাথার মধ্যে সমস্ত চিন্তারা জট পাকাতে থাকে। এর মধ্যে একদিন হঠাৎ তার ফোনে একটা এমএমএস আসে। প্রথমে ব্যাপারটা পাত্তা না দিলেও পরে কি মনে হতে খুলে দেখে তার হাত পা সব মুহূর্তের মধ্যে স্থির হয়ে যায়। তার নিজের পুরো অস্তিত্বটাই নড়বড় করে ওঠে। এ কি দেখছে সে? এ তো নিলয় আর রিখিয়ার ঘনিষ্ঠ মুহূর্তের। এ কি করে সম্ভব? ছি, রিখিয়া শেষ পর্যন্ত। এই জন্য কি নিলয় ওইভাবে নিজেকে সেদিন শেষ করে দিল? পেছন থেকে রিখিয়ার ডাকে চমকে উঠে তাকায়। মায়ের চোখের দিকে তাকিয়ে রিখিয়া বুঝতে পারে যা সর্বনাশ হবার ভয় সে পাচ্ছিল তা হয়েই গেছে। আসলে আজ সকালে সে খুব কঠোরভাবেই জানিয়ে দিয়েছিল যে তার পক্ষে এসব করা আর সম্ভব নয় কোনোভাবেই। যা করার করে নিতে পারে তারা। ভেবেও নিয়েছিল মায়ের কাছে গিয়ে খুলে বলবে সে কোথায় জড়িয়ে পড়েছে। মা নিশ্চয়ই তাকে ওখান থেকে বের করার একটা উপায় করতে পারবে। শুধু বাবার কথাটা কোনোভাবেই জানতে দেওয়া যাবে না মাকে। কিন্তু তার আগে এসব। আরও বড় কথা, তার আগে বাবার ওই ভিডিওটাই ওরা পাঠিয়ে দেবে মাকে ভাবেনিও। তার মানে আজ অবধি যা যা করেছেও তার সব কিছুরই ভিডিও সমেত প্রমাণ ওদের কাছে আছে। এবার কি করবে ও? পায়ের তলার মাটি সরে যায় রিখিয়ার। মায়ের চোখের দিকে তাকিয়ে রিখিয়ার মনে হলো এখনই ও হয়তো মাটিতে মিশে যাবে। কিন্তু মুহূর্তের মধ্যে কি যেন একটা মনে পড়তেই দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আগে ওকে দেখতে হবে ভিডিওটা ওরা ইন্টারনেটে আপলোড করেছে নাকি শুধু মাকে পাঠিয়েছে। ইন্টারনেটে আপলোড করে দিলে তো সব শেষ। না, আর ভাবতে পারছে না ও। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ল্যাপটপটা অন করে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো সে পুরো ইন্টারনেটের সব সাইটে। না, কোথাও তো পাচ্ছে না। তবে কি এখনো আপলোড করেনি? ভাবতে ভাবতেই তার ফোনে একটা মেসেজ ঢুকলো।
আর বেশি বাড়াবাড়ি করলে এখন শুধু তোর মায়ের কাছে ভিডিওটা পাঠিয়েছি, এরপর ভিডিওটা সবাই দেখবে। নিলয় সান্যাল নিজের মেয়েকেও ছাড়েনি। এসব কেচ্ছা একবার ছড়ালে তোমার মা মেয়ে কোথায় যাবে ভেবে দেখেছ? চুপচাপ যখন যেখানে ডাকবো বাধ্য মেয়ের মতো চলে আসবি, বুঝেছ মামনি? মেসেজটা পড়ে কান্নায় ভেঙে পড়ল রিখিয়া। কি করবে ও এখন? এই অন্ধকার থেকে বেরোনোর কোনো রাস্তাই তো আর দেখতে পাচ্ছে না। পরক্ষণেই মনে পড়ল মায়ের কথা। দৌড়ে মায়ের ঘরে গিয়ে দেখল মা পাথরের মূর্তির মতো বসে আছে। মা, ও মা, মা। কিন্তু এরপরে যা হলো, রিখিয়া ভয়ে চিৎকার করে উঠল। কিছুক্ষণ পর ডাক্তার এসে সব চেক আপ করে বলল, সরি মিস রিখিয়া, মারাত্মক কোনো আঘাত পেয়ে একটা বড়সড় স্ট্রোক হয়ে গেছে ওনার, আর সেখান থেকে ওনার পুরো শরীর প্যারালাইসিস হয়ে গেছে। এর কোনো চিকিৎসা নেই। তাও এই ওষুধগুলো লিখে দিয়ে গেলাম, নিয়ম করে এগুলো খাওয়াও আর ফিজিওথেরাপিটা করাও, যদি কোনো মিরাকেল হয়। রিখিয়া অথই জলে পড়ল। মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল আজ মন ভরে। সে পুরো একা এবার, কিন্তু এত সহজে হাল ছাড়ার মেয়ে সে নয়। কিছু একটা করে তাকে ওই পাক থেকে বেরোতেই হবে। ভাবতে শুরু করলো শান্ত মাথায় কি করা যায় এরপর। অনেক ভেবে একটা জিনিস সে বুঝলো, এভাবে জোর দেখিয়ে কিছু করা যাবে না। ওর সব ভিডিও রেকর্ড করা আছে ওদের কাছে। আগে ভিডিওগুলো যেভাবেই হোক ডিলিট করতে হবে, তারপর বাকিটা ভাবা যাবে। চোখের জল মুছে শক্ত হয়ে বসলো। এই পথে একদিনও নিজের ইচ্ছায় এসেছিল, বেরোতেও হবে ওকে একাই। হায় রাজীব, মিনিস্কার্ট আর ক্রপ টপে মারাত্মক লাস্যময়ী লাগছে আজ রিখিয়াকে। খুব নিখুঁতভাবে মেকআপ করেছে। বাবা, একই রূপ দেখাচ্ছ মামনি? একটা ছোট্ট ডোজেই কাজ হয়েছে দেখছি, তা ভালো। কি করব বলো, আমার বাবা তো আর বেঁচেই নেই, আর মা তো থেকেও নেই। তাই ভাবলাম আর এত ভেবে কি হবে, এরপর আমাকেও কিছু করে তো খেতে হবে। এত সুন্দর একটা শরীর থাকতে সতীলক্ষ্মী সেজে কেনই বা ভিক্ষা করতে যাব, কি বলো? ঠোঁটটা হালকা কামড়ে টুক করে একটা চোখ মেরে বলল রিখিয়া। পরক্ষণে খিলখিলিয়ে হেসে উঠল। আর ইব্বাস, এই না হলে আমাদের রিখিয়া? তাই তো সব কাস্টমারদের তোকেই এত মনে ধরে। আমাদের ব্যবসাটা তোর দৌলতে রমরমিয়ে চলবে রে। তোকে রানী করে রাখবো, শুধু এরকমভাবে পারফরমেন্স দিয়ে যা, বলল রাজীব, এই এজেন্সির দালাল। শালা, এত সুন্দর মাল কেউ চারটা চায় বল? সে বুঝলেই, আগেই বুঝলে তোর মাটার এরকম দশা হতো না। সেই জন্যই তো বাপটাও শালা তোর ফিগারটা দেখেই পছন্দ করলো। কথাগুলো বলে হো হো করে হেসে উঠল রাজীব। রিখিয়ার রাগে মাথাটা দপদপ করে জ্বলতে থাকলো। কিন্তু এখন ওকে শান্ত থাকতেই হবে। মাথা গরম করলে সব শেষ। যতক্ষণ না ও ওই ভিডিওগুলো হাতে পাচ্ছে, ততক্ষণ এই নোংরা খেলাটা ওকে খেলে যেতেই হবে। দাঁতে দাঁত চেপে একটা শুকনো হাসি হাসলো রিখিয়াও। চলতে থাকলো রোজ রোজ নতুন নতুন কাস্টমারের চাহিদা পূরণ। আর পারছে না ও। মাঝে মাঝে নিজেকে শেষ করে দিতে ইচ্ছা হয়, কিন্তু বাড়ি ফিরে অসুস্থ মায়ের মুখটা দেখে শক্ত হয় আবার। মাসের পর মাস পেরে থাকলো। রিখিয়া কোনোভাবেই এখান থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পেল না এখনো। এরই মাঝে ঘটল সে চরম অবশ্যম্ভাবী অঘটনটা। মোড় পাল্টে দিল যা রিখিয়ার জীবনের। আকাশ থেকে পড়ল রিখিয়া। এই সর্বনাশটাই হওয়া বাকি ছিল হয়তো তার কপালে। আর পারছে না ও। কতই বা বয়স ওর। ওর বয়সী মেয়েরা এখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ওর এই বয়সে এসে সব এভাবে চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। অথচ ও কিছুই করতে পারছে না। শেষ পর্যন্ত ওর মাও ওকে এভাবে একা করে দিয়ে চলে গেল। কার জন্য বাঁচবে আবারও? কার জন্য লড়াই করবে? কিছু তো নেই ওর জীবনে আর। হঠাৎ রাত্রে ফিরে এসে মাকে খাওয়াতে গিয়ে দেখে মার গা হাত বরফের মতো ঠান্ডা। চোখটা কেমন যেন অস্বাভাবিক রকম স্থির। মুখ দিয়ে হঠাৎ একটা আর্তনাদ বেরিয়ে আসে রিখিয়ার। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ডাক্তারকে ফোন করে ডেকে পাঠায়। কিছুক্ষণ পর ডাক্তার এসে চেক আপ করে বলে সে প্রায় 1 ঘন্টা আগেই সম্পূর্ণ মারা গেছে। চারিদিকে সারা পৃথিবীটা যেন মুহূর্তের মধ্যে দুলে ওঠে রিখিয়ার। এবার কি করবে ও? কোথায় যাবে? হঠাৎ ভাবনার ছেদ পড়ে ফোনে একটা মেসেজে। কাল দুপুর 3টায় আসবি, একটা বড় মালদার পার্টি আছে। মেসেজটা পড়ে রিখিয়ার তখনই মনে হয় নিজেকে শেষ করে দিতে। আর কেন? আর কি কারণেই অন্ধকারে হাতড়ে মরবে সে? তুলে নেয় একটা চাকু, চালিয়ে দিতে যায় নিজের হাত বরাবর। আর ঠিক তখনই আবার একটা ফোন আসে। হ্যালো, এখনই একবার আসতে হবে, একটা নতুন চিড়িয়া আছে আজ। কিছুতেই বাগে আনতে পারছি না মালটাকে। এসে একটু বুঝিয়ে সেট করে দে মালটাকে। জানিসই তো নতুন চিড়িয়া আসলে আমাদের রাজীবেরই আগে তাকে চায়। তারপর নিজের খাওয়া হয়ে গেলে এঠো মালগুলো খদ্দেরদের দিই আমরা। আমি কিছু করতে পারবো না। আর কত মেয়ের জীবন নিয়ে খেলবি তোরা? মানুষ না অন্য কিছু রে তোরা। আবার তেজ দেখছিস? শোন, মেয়েটা পুরো কচি 13 বছর হবে।
তুই এসে ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে রাজীবের কাছে পাঠা, নয়তো তো জানিস গুরুর মাথায় একবার আগুন ধরে গেলে মেরেই ফেলবে মালটাকে। অনেক টাকায় কিনেছি এটাকে, ক্ষতিপূরণটা কিন্তু তোকেই দিতে হবে তখন টাকাগুলো দিয়ে। বললাম তো পারবো না আমি, যা ইচ্ছে কর তোরা। আর কত টাকা লাগবে তোদের বল, আমি দিয়ে দেব সব। নিলয় সান্যালের মেয়ের তো সে ক্ষমতা এখনো আছে। সত্যি হাসালি মায়েরি। কে নিলয় সান্যাল? তোর মা বাপ দুটোই তো পটল তুলেছে, কার জোরে জোর দেখাচ্ছ মামুনি এত? মাথায় আগুন জ্বলে ওঠে রিখিয়ার, কিন্তু হঠাৎ একটা খটকা লাগে তার। কি বলল? মা বাবা দুজনেই? কিন্তু মা তো 1 ঘন্টা আগে মারা গেছে বলল ডাক্তার। তাহলে কি যেন একটা ভেবে আর কথা না বাড়িয়ে আসছি বলেই ফোনটা কেটে দেয় রিখিয়া। একটা শাড়ি পরে বেরিয়ে যায়। কি হয়েছে বল? এই তো এসে গেছিস। কেন যে মাঝে মাঝে ব্যাগরা দিস? সেই তো শেষ অবধি আসতেই হয়। ওই দেখ ওই মালটা নতুন এসেছে আজই, রাজীবের ঘরে পাঠাও কে রেডি করে। তাকিয়ে দেখে রিখিয়া একটা 13 থেকে 14 বছরের বাচ্চা মিষ্টি মেয়ে এক কোণে গুটিসুটি মেরে বসে আছে, ভয়ে কুকড়ে গেছে মুখটা। বড্ড মায়া হয় ওকে দেখে, এগিয়ে যায় ওর দিকে। ওকে দেখে মেয়েটা আরও ভয় পেয়ে যায়। রিখিয়া ওকে নিয়ে পাশের একটা ঘরে চলে যায়। তারপর মেয়েটাকে কিছু শেখায় আস্তে আস্তে। তারপর ওকে নিয়ে আবার বেরিয়ে এসে রাজীবের ঘরের দিকে পা বাড়ায়। একটা বড় কুইন সাইজ বেডে গা এলিয়ে বসেছিল রাজীব, হাতে হুইস্কির একটা গ্লাস নিয়ে। রিখিয়াকে ওই বাচ্চাটাকে সঙ্গে করে আসতে দেখে উঠে বসলো। চোখগুলো চকচক করে উঠল ওর চোখে লোলুপ চাহনি স্পষ্ট দেখতে পেল রিখিয়া। এটা অবশ্য প্রথমবার সে দেখছে না, এর আগেও বহু মেয়ের শরীর নিয়ে খেলার আগে এই দৃষ্টি দেখেছে সে রাজীবের। রাজীব হাত বাড়িয়ে মেয়েটাকে টেনে নিতে যেতেই মেয়েটাকে সরিয়ে নিজে এগিয়ে গিয়ে রাজীবের বুকের কাছে ঘেঁষে বসলো রিখিয়া। মুখ কুচকে এক ঝটকায় ওকে সরিয়ে দিয়ে বলল, রাজীব এসব আবার কি নতুন ন্যাকামি শুরু করলি? সর তুই, আজ ওই নতুন মালটাকে খাবো, তুই পুরনো হয়ে গেছিস। রিখিয়া আবার কাছে সরে এসে বলল, ইস তাই নাকি? রিখিয়ার দাম এখনো সব থেকে বেশি, বুঝলে রাজু সোনা। হয়েছে হয়েছে, অন্যদিন তোর শখ মেটাবো, আজ ওই মালটাকে দে। আরে ধুরশালা, ও কিরকম ভয় পেয়ে গেছে দেখছিস না নাকি? তো ভয় পেয়ে আছে তো কি, ওরকম অনেকেই প্রথম প্রথম ভয় পায়। দাঁড়া তো, মাথায় কিছু নেই দেখছি তোর। 2 দিন সময় দে ওকে, একটু শিখিয়ে পড়িয়ে নি, তবে না তোর কাছে পাঠাবো। তার আগে আজ রাতটা আমাকে দিয়েই না হয় পুষিয়ে নে। পারবো না, আমার আজ ওকেই চাই। যা শেখানোর এখনই শেখা। যেটা বলছি শোন, ওকে 2 দিন আমার কাছে রাখতে দে, শিখিয়ে পড়িয়ে পাঠাবো। কি বললি? তোর কাছে রাখবো? কি ব্যাপার বলতো? কোনো চাল চালছিস নাকি আমার সাথে? কি যে বলিস, তোর সাথে চাল ছেলে আমি কি করব? আমার তো নতুন করে পাওয়ার বা করার কিছু নেই, এখানেই থাকতে হবে তোদের সাথেই। তা অবশ্য ঠিক। আচ্ছা বেশ, আজকে তুইই পুষিয়ে দে, কিন্তু মাথায় থাকে যেন 2 দিনেই যা শেখানোর শেখাবি, তার বেশি আর একটা দিনও সময় দেব না আমি। আচ্ছা আমার হেংডুরাম, তাই হবে। আর একটা কথা, এই 2 দিন আমার বাড়িতে থাকবি ওকে নিয়ে। কোথাও যাওয়ার চেষ্টা যদি করিস তো তোর একদিন কি আমার একদিন। জো হুকুম, তাই হবে। মেয়েটাকে চোখের ইশারায় পাশের ঘরে চলে যেতে বলে দরজা লাগিয়ে দিল ভেতর থেকে রিখিয়া। ঠিক এই সুযোগটাই সে চাইছিল। রাজুর ঘরে 2 দিন থাকলে ওইসব ভিডিওগুলো খুঁজে পেতে সুবিধাই হবে। সারা রাত উদ্দাম যৌনতার পর ভোরের দিকে রাজীব যখন ঘুমিয়ে পড়ল, রিখিয়া বেরিয়ে এলো ঘর থেকে। পাশের ঘরে রাজীবের অসুস্থ মা থাকে, সেখানে গেল। মায়ের মাথার কাছে দেখলো একটা ঘুমের ওষুধের শিশি রাখা। ওখান থেকে 5-6টা বের করে নিজের কাছে রেখে দিল। আবার রাজীবের পাশে ফিরে এসে শুয়ে পড়ল। মনে মনে ফন্দি করতে থাকলো এরপর কি করা যায়। হাতে মাত্র 2 দিন সময়, এর মধ্যে যা করার করতে হবে। একবার কোনো রকমে চাল ভেস্তে গেলেই সব শেষ। তখন সারা জীবন এখানে পচে মরা ছাড়া কোনো উপায় থাকবে না আর। সকালবেলা রাজীব ঘুম থেকে উঠে দেখলো রিখিয়া তখন পাশে ঘুমিয়ে। একটু শান্তি পেল যেন কোথাও। উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেল আবার নতুন পাখির খোঁজে। রাজীব বেরিয়ে যেতেই রিখিয়া তন্ন তন্ন করে খোঁজা শুরু করলো পুরো ঘরে, কোথাও কোনো চিপ বা পেন ড্রাইভ বা সিডি কিছু যদি পায়, যাতে ওর আর বাকি সব মেয়েদের সমস্ত ভিডিও তুলে রাখে রাজীব। কিন্তু টানা 2-3 ঘন্টা খোঁজার পরেও কোথাও কিছু পেল না ও। হতাশ হয়ে ওখানেই বসে পড়ল। হঠাৎ সম্বিত ফিরল কাঁধে একটা হাতের স্পর্শে। তাকিয়ে দেখলো বাচ্চা মেয়েটা কখন পাশে এসে দাঁড়িয়েছে লক্ষ্যই করেনি ও। মেয়েটা ওর চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আজকে রাতে আমি কাকুটার কাছে শুয়ে পড়ব, তুমি তখন সব খুঁজে নিও ভালো করে। চমকে উঠে মেয়েটার দিকে তাকালো রিখিয়া। এতটুকু বয়সে অনেকটাই বোঝদার হয়ে গেছে মেয়েটা। সত্যি সময় মানুষকে কি থেকে কি বানিয়ে দেয়। পরক্ষণেই ভাবলো, না না, ওর সাথে যা যা হয়েছে এই বাচ্চাটার সাথে সেরকম কিছুই হতে দেবে না। একে বাঁচাবেই, শেষ দেখে ছাড়বে এর। মেয়েটার কোলে তুলে নিয়ে সে বলল, না বাবু, তা হয় না, আমি শোবো। তুমি তো এখনো অনেক ছোট, তোমার কষ্ট হবে খুব।
পরক্ষণে কি ভেবে বলল, আচ্ছা তুই শুস আজকে। আরও কিছু জিনিস খুব নিপুণভাবে শিখিয়ে দিল মেয়েটাকে। সন্ধেবেলা রাজীব এসে রিখি আর দোলা, বাচ্চা মেয়েটার নাম, কাউকে দেখতে পেল না। মাথায় আগুন ছুটে গেল ওর। তবে কি ও যা ভয় পাচ্ছিল তাই? এসবই রিখি আর নাটক। ও দেখিয়ে দেবে কত ধানে কত চাল। আজ অব্দি রাজীব ঘোষের খাঁচা থেকে কোনো চিড়িয়া পালাতে পারেনি। আর এ তো এতটুকু একটা মেয়ে সবে। সঙ্গে সঙ্গে ওর সমস্ত সাগরেদদের ফোন করলো। হ্যাঁ গুরু বলো। শোন, পাখি খাঁচা থেকে উড়ে গেছে, যেভাবেই হোক দুটোকে আমার চাই। মানে কার কথা বলছো তুমি, রিখি আর? কিন্তু কিন্তু কি বে, কোনো কাজই হচ্ছে না দেখছি তোদের দিয়ে। আর এইটুকু দুটো পুচকে পুচকে মেয়ে পালালো আর তোরা কিছু করতে পারলি না? দিনের বেলাও নেশা করে পড়ে থাকছিস নাকি? যদি ওদের খুঁজে না পাওয়া যায়, একটাকেও শালা ছাড়বো না তোদের, মনে থাকে যেন। শোনো গুরু, তোমার কোথাও ভুল হচ্ছে। আমরা সকাল থেকে এখানেই আছি। রিখিয়া তো ছাড়ো, একটা মাছিও বেরোয়নি, হলফ করে বলতে পারি। রাখ তোদের এইসব ডায়লগ, যেটা বললাম চুপচাপ সেটা কর। ফোনটা রেখে দিল রাজীব। না, চুপচাপ হাত পা গুটিয়ে ওই বলদগুলোর ভরসাতে বসে থাকলে হবে না, ওকেও বেরোতে হবে। ভেবে বেরোতে গিয়ে কি যেন মনে হতে ওর ঘরের দিকে এগোলো। এই রুমে তো ঢুকতে বারণ করেছিলাম। এখানে নেই তো। ঘরে ঢুকে যা দেখলো তাতে যেন ও 5 ভোল্টের শক খেলো। এ কি দেখছেও, এও সম্ভব? এটা তোর মাথাতেই আসেনি একবারও? মনটা খুশিতে লাফালাফি করতে আরম্ভ করলো। আরে এই না হলে আমার রিখিয়া রানী, এর মধ্যে তৈরি করে দিয়েছিস মালটাকে। সেই এখন এত দরদ দেখাচ্ছিস? শালা একটু আগেই তো ফোন করে হুলুস্থুলু বাঁধিয়ে দিয়েছিলি। আমার ওপর এতদিনেও একটু বিশ্বাস হলো না তোর? কপট রাগে ঠোঁট ফুলিয়ে বলে রিখিয়া। আরে শোন না, রাগ করিস না, তোকে খুশি করে দেবো যা। কি চাই তোর শুধু বল। পেছন থেকে রিখিয়াকে জড়িয়ে ধরে বলে রাজীব, কিন্তু চোখ দুটো তার দোলার ওপরেই আটকে থাকে। উফ, ভাবতেই পারছে না কতদিন পর আজ আবার একটা কচিমাল পাবে। ছাড় তো, ঢং যত। এক ঝটকায় রিখিয়া ওকে পেছন থেকে ঠেলে সরিয়ে উঠে দাঁড়ালো। তারপর দোলাকে নিয়ে ঘর থেকে বেরোতে উদ্যত হলো। রাজীব হঠাৎ ভ্যাবাচাগা খেয়ে গেল। কেসটা কি হলো? খাবারের লোভ দেখিয়ে চোখের সামনে থেকে সেটা সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। এ দাঁড়া দাঁড়া, কোথায় চললি ওকে নিয়ে? এখনই না বললি আজ রাতের জন্য ওকে তৈরি করে দিয়েছিস? উফ শালা, দিন দিন মাথাটা বড্ড মোটা হয়ে যাচ্ছে তোর। গ্লাস ছাড়া রাজীব সোনার জমে নাকি? সেটা আনতেই তো নিয়ে যাচ্ছি ওকে। একদম শুরু থেকেই না শেখালে পরে যে আর শিখতে পারবে না। ও তুই না সত্যি ডার্লিং আমার, তাড়াতাড়ি পাঠাস। হ্যাঁ রে, এক্ষুনি পাঠাচ্ছি। কি নোলা বাবা। বলে চোখ টিপে হেসে দোলাকে নিয়ে চলে গেল রিখিয়া। রাজীব বেশ আয়েশ করে বিছানায় পাটা ছড়িয়ে বসলো। না, শুধু শুধুই এত টেনশন করছিল। মেয়েটা বেশ কাজের। একটু পরে দোলা হাতে একটা গ্লাস আর একটা বোতল নিয়ে ঢুকলো রাজীবের ঘরে। ওকে দেখে লোভে চোখটা চকচক করে উঠল রাজীবের। গ্লাসটা ওর দিকে এগিয়ে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকলো দোলা। বেশ ভয় করছে ওর, কিন্তু দিদির কথা না শুনে উপায়ও নেই। রাজীব গ্লাসটাতে একটা চুমুক মেরে পাশে রেখে দোলাকে কোমর জড়িয়ে কাছে টেনে নিল। দোলা ভয়ে আরো কিছুটা গুটিয়ে গেল। আরে এত ভয় পাচ্ছিস কেন? আদর করব তো তোকে, আজ সারা রাত আদর করব। দোলা ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে বলল, তুমি ওইটা আর খাবে না, রেখে আসবো বাইরে। হো হো করে হেসে উঠল রাজীব। এটা না খেলে কি হয় দোলা রানী? এটাই তো অমৃত, গলায় পড়লে তবে না জমবে। এটা যত গলায় পড়বে তত বেশি আদর পাবে তুমি। বলে পুরো গ্লাসটা এক ঢোকে শেষ করে দিল। দোলা হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে আবারও এক প্যাক দিতে যেতেই দোলাকে জড়িয়ে খাটের মধ্যে ফেলে দিল রাজীব। ভয়ে কুঁকড়ে গেল দোলা। রাজীব ওর মুখটা দোলার গলার কাছটাতে ঘষতে শুরু করলো। কিছুক্ষণ এরকম করার পর আরও 2 পেক টানলো নিজেই ঢেলে। আর তারপরেই ওর মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে শুরু করলো। হঠাৎ খাটে বেহুশ হয়ে পড়ে গেল রাজীব। দোলা এক ছুটে বাইরে এসে রিখিয়াকে ডাকলো। রিখিয়া তাড়াতাড়ি ঘরে ঢুকে ভালো করে দেখে নিল রাজীব ঘুমিয়ে পড়েছে কিনা ভালো মতো। তারপর রাজীবের প্যান্টের পকেট থেকে চাবিটা বের করে আলমারিটা খুললো। কিন্তু পুরো আলমারি তন্ন তন্ন করে খুঁজেও ওর কোনো ভিডিও পেল না। তবে অন্য মেয়েদের সব ভিডিও পেয়ে গেল। রাজীব সবার নাম লিখে লিখে ক্যাসেট করে রেখেছে সব, কিন্তু ওরটাই শুধু নেই। হঠাৎ দৌড়ে গিয়ে রাজীবের ফোনটা নিল হাতে, কিন্তু ফোন টাচ সেন্সর দিয়ে লক করা। আলতো করে রাজীবের ডান হাতটা নিয়ে সবগুলো আঙুল দিয়ে দেখলো, একটাও মিলল না। হঠাৎ দেখলো রাজীবেরই এক চেলা সঞ্জুর ফোন আসছে। একবার কি ভাবলো, পরক্ষণে ফোনটা তুলে কানে দিল। কিছু বলার আগেই ওদিক থেকে সঞ্জু বলতে শুরু করেছে, গুরু কোথাও পাচ্ছি না মালটাকে, হেবি মাথা গরম হয়ে আছে। বলছি কি, যদি পাই শেষ করে দেবো একদম। মাটাকে তো টাপিয়ে দিলাম, যদি তারপর এর বারটা কমে ভেবে, কিন্তু এ তো বেড়েই চলেছে। বলো তো একেও খালাস করে দিই। শুধু একটা ছোট্ট বলে ফোনটা কেটে দিল রিখিয়া। তাহলে ওর সন্দেহ ঠিকই ছিল, ওর মা নিজে থেকে মারা যায়নি।
মেরে ফেলা হয়েছে। মায়ের মুখটা মনে পড়তেই চোখ ফেটে জল বেরিয়ে এলো রিখিয়ার। পরক্ষণেই শক্ত হলো, না এখন এসব ভাবার সময় নয়, শক্ত হতে হবে ওকে এখন। আবার ফোনটা হাতে নিতেই দেখলো কি করে রাজীবের বাঁ হাতটা ফোনে লেগে ফোনটা খুলে গেল। ফোনটা নিয়ে খুঁজতে শুরু করলো। এই তো ওর ভিডিওগুলো, যা ভেবেছে তাই। তাড়াতাড়ি সব ডিলিট করতে লাগলো, কিন্তু তারপরে ফোনটাই আস্ত নিজের কাছে লুকিয়ে নিল সে। সব কাজ হয়ে গেছে, এখন এখান থেকে দোলাকে নিয়ে তাড়াতাড়ি ভালোই বেরোতে পারলে হয়। তবে যাওয়ার আগে আরেকবার আলমারিটা ভালো করে দেখে নিতে লাগলো সে, যদি কিছু পাওয়া যায়। না, আর তো কিছু নেই মনে হচ্ছে। আলমারিটা বন্ধ করতে গিয়ে হঠাৎ চমকে উঠল। রাজু ততক্ষণে উঠে পড়েছে। উঠেই তেড়ে এসে রিখিয়াকে পেছন থেকে চুলের মুঠি ধরে বলল, কি রে শালি, খুব সাহস না? ঠিকই মনে হয়েছিল আমার। রাজীব ঘোষের সাথে চালাকি, দেখাচ্ছি মজা তোকে, দেখ বলে হির হির করে চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে চলে গেল। খুব বার বেড়েছে না তোর শালি, রাজীবের সাথে চালাকি? এই রাস্তায় যখন নেমেছিলি তখন মনে ছিল না? এখন আর ভালো লাগছে না বললে তো হবে না। আর ভালো না লাগার ওপর আমাদের ব্যবসা চলবে না কি রে? রিখিয়াকে হল ঘরে টেনে নিয়ে এসে চড় থাপ্পড় আর লাথি মারতে মারতে বলল রাজীব। রিখিয়ার নাক ফেটে রক্ত বেরোতে লাগলো, তবুও মার একটুও কমলো না। রিখিয়া দেখলো রাজীব হঠাৎ মুখ দিয়ে একটা আর্তনাদের মতো শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ল। মেঝেটা রক্তে ভেসে যেতে লাগলো। রাজীবের মাথা দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। চোখ সরিয়ে ওপরে তাকাতেই রিখিয়া দেখলো দোলা রাজীবের ঠিক পেছনটাতে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। কিন্তু এ দোলা আর তার চেনয় বাচ্চা মেয়েটা যেন সম্পূর্ণ আলাদা দুটো মানুষ। এর মনে কোনো ভয়ের লেশ মাত্র নেই। চোখ মুখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। আর তারপরে তার নজরে পড়ল পাশে পড়ে থাকা কাচের ভাঙা ফুলদানিটার দিকে। কয়েক সেকেন্ড সময় লাগলো রিখিয়ার সবটা বুঝে নিতে। তারপরে আবার সে সমস্ত যন্ত্রণা ভুলে উঠে দাঁড়ালো। নাকটা দিয়ে রক্ত পড়েই চলেছে, কিন্তু এখনও সব দেখার সময় নেই। রাজীবের সাঙ্গপাঙ্গগুলো আসার আগে ওকে এখান থেকে পালাতে হবে, যে করেই হোক। ও আর একটু দেরি না করে সমস্ত ডকুমেন্টগুলো একবার চেক করে নিল যে সব নিয়েছে কিনা। তারপরে দোলাকে নিয়ে বেরিয়ে গেল। সিঁড়ির কাছে নামতে গিয়েও দেখলো সঞ্জু আর তার দলবল এগিয়ে আসছে। একজনের হাত থেকে ধরা পড়তে পড়তে কোনো মতে বেঁচেছে। এখন এদের হাতে পড়লে আর এ যাত্রায় রক্ষে নেই। সঙ্গে সঙ্গে দোলাকে নিয়ে আবার বাড়ির ভেতরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। ইতিমধ্যেও ঠিক করে নিয়েছে ওকে কি করতে হবে এখন। প্ল্যান মাফিক তাড়াতাড়ি সেসব কাজ করতে শুরু করলো দুজন। এর মধ্যে সঞ্জুরা এসে দরজা খোলা না পেয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করলো। কিছুক্ষণ পর রিখিয়া হেলতে দুলতে এসে দরজা খুললো। ভাবটা এমন যেন কিছুই হয়নি। ওকে ওখানে দেখে সঞ্জু চমকে গেল। সারা মালটা তো এখানেই আছে, তাহলে গুরু যে? কি রে, গুরু কোথায়? দরজা খুলছিলি না যে বড়? সর দেখি, গুরুর সাথে দরকার আছে আমাদের, বলেই রিখিয়াকে ঠেলে ভেতরে ঢুকে পড়ল। রাজীবের ঘরের দিকে এগোতে রিখিয়া দৌড়ে এসে রাস্তা আটকে দাঁড়ালো। এখন ও ঘরে যাওয়া হবে না, রাজীব ব্যস্ত আছে। মাথায় কি গোবর ঠুসে এসেছিস নাকি? কিসের ব্যস্ত শুনি? শালা এতক্ষণ আমাদের খিস্তি মেরে এখন নিজে মেয়ে নিয়ে ফুর্তি করা হচ্ছে না? ওর সাথে কাজ করি বলে কি ভেবেছি কি আমাদের? আজ একটা হেস্তনেস্ত হবেই। তোদের পেয়ে গিয়ে জানানোর সময়টুকুও পাইনি নাকি? আমরা শালা কোথায় কোথায় হন্যে হয়ে খুঁজছি। মাথা ঠান্ডা করতো। এজন্যই রাজীব তোদের বলদ ভাবে। কখন কোথায় কি করতে হবে এখনও শিখলি না। চুপ করতো তুই। দুদিনের মেয়ে এসেছে আমাদের শেখাতে। মনে মনে রিখিয়া ভাবে, এই দুদিনের মেয়ে এমন শিক্ষাটা দেবে না তোদের, সারা জীবন মনে রাখবি। মুখে বলে, আরে বাবা সবই বুঝছি, কিন্তু এখন যদি এসব বাওয়াল করতে চাস তাহলে আরও কেচিয়ে যাবে সব। রাজীবের সাথে পাঙ্গা নিয়ে কি তোরা পারবি? সেই তো ওর কাছেই আবার হাত পেতে ফিরে আসতে হবে। বুঝছিস না কেন? তার থেকে আজ যা, কাল সকালে সব বলিস। সঞ্জুর কথাটা পছন্দ হয়, ঠিক আছে বলে চলে যেতে গিয়েও ফিরে আসে। কিন্তু তোরা কোথায় ছিলি বলতো? আরে আমরা তো রাজীবের ঘরেই ছিলাম। ও নিজের ঘর না দেখে ফোন করে দিল তোদের। আসলে ও বুঝতেই পারেনি যে দোলাকে একদিনে আমি একদম রেডি করে দেব। রিখিয়া পারে না এমন কোনো কাজ নেই, বুঝলি? একটা বাঁকা হেসে কথাগুলো বলল রিখিয়া। সঞ্জুও গজগজ করতে করতে বেরিয়ে গেল। সঞ্জুদের দেখার পরে তাড়াতাড়ি রিখিয়া ঘরের দরজা বন্ধ করে রাজীবকে ওর ঘরে নিয়ে যায় দোলার সাথে। আর মেঝেতে ছড়ানো রক্তের ওপর রাজীবের ঘরের কার্পেটটা পেতে দেয়। নিজেও খুব নিপুণ হাতে মেকআপ করে মুখের ক্ষতস্থানগুলো ঢেকে নেয়। তারপর সে সঞ্জুদের দরজাটা খোলে। সঞ্জুর আগের মাথায় এত কিছু সেভাবে লক্ষ্যই করেনি, কিন্তু এরপরও কি করে বেরোবে এখান থেকে দলকে নিয়ে সেটাই ভাবতে বসে। কোনো উপায় না দেখে ঘরেই দম বন্ধ করে বসে থাকে আর রাত বাড়ার অপেক্ষা করতে থাকে। বেশ একটু ভোর ভোর সবে হচ্ছে, তখন একবার টুকি মেরে দেখে মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে। শুধু সঞ্জু এখনো বাইরে বসে আছে।
দিনের আলো ফুটে গেলে মুশকিলে পড়বে, তার আগে যে করেই হোক ওকে বেরোতেই হবে। কিন্তু কোনো উপায়ও দেখতে পাচ্ছে না। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখে সঞ্জু উঠে বাথরুমের দিকে গেল। রিখিয়া মনে মনে ভেবে নিল আর কোনো উপায় নেই, এখনই পালাতে হবে। ধরা পড়ে গেলে কি হবে পরে ভাববে, কিন্তু এইটুকু রিস্ক নিতেই হবে ওকে। যেমন ভাবা তেমন কাজ। দোলাকে নিয়ে পা টিপে টিপে বেরিয়ে পড়ল রিখিয়া। সঞ্জু বাথরুম থেকে এসে বুঝতেও পারল না কিছু ঘুমের ঘোরে। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি এবছরের অন্যতম সমাজসেবী পুরস্কার প্রাপ্ত রিখিয়া সান্যালকে। ওনাকে অনুরোধ করব মঞ্চে এসে কিছু বলার জন্য। মঞ্চে উঠলেন বছর ৩৫-এ রিখিয়া সান্যাল। সেদিনের সে হট প্যান্ট পরা উশৃঙ্খল নিলয় সান্যালের বকে যাওয়া মেয়ে আর আজকে রিখিয়া সান্যালের মধ্যে যেন আকাশ পাতাল পার্থক্য। হাইনেক গলা, ফুলহাতা ব্লাউজ আর একটা নীল রঙের শাড়ি পরে রিখিয়া স্টেজে উঠল। এক অদ্ভুত ব্যক্তিত্বময়ী রিখিয়া সান্যাল। গোটা স্টেজ করতালিতে ভরে গেল। রিখিয়ার মনে পড়ে গেল কিভাবে সেদিন সঞ্জু আর ওদের দলবলের হাত থেকে পালিয়ে বেঁচেছিল। তারপর পুলিশের কাছে গিয়ে সমস্ত ডকুমেন্ট জমা করে নিজে রাজীবকে খুন করার কথাও স্বীকার করে। দোলাকে বাঁচাতে খুনের দায় সে নিজের মাথায় নেয়। তারপর পুলিশ গিয়ে সঞ্জু আর তার দলবলকে গ্রেপ্তার করে। অনেকদিন বিচার চলার পর শুধু একটা মোটা টাকা জরিমানার পরে মুক্তি পায় রিখিয়া, কারণ মিডিয়া তার পক্ষে ছিল। আর তারপরে বাবার জমানো টাকা দিয়ে একটা এনজিও খোলেও। এখন সেই এনজিও এরকম অনেক মেয়ের জীবনে নতুন আলো এনে দিয়েছে। এরকম আরও অনেক দোলাকে বাঁচিয়েছে ওদের এনজিও। রাজীবের মায়ের দায়িত্বও সে নিয়েছিল। খুব ভালোবাসতেন উনি রিখিয়াকে। ওনাকে পেয়ে যেন নিজের মাকে খুঁজতে চেষ্টা করেছিল ওনার মধ্যে রিখিয়া। উনি আজ আর নেই, কিন্তু ওনার আশীর্বাদেই হয়তো আজ এত বড় জায়গায় পৌঁছতে পেরেছেও। প্রথমে এখানে উপস্থিত সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই আমাকে সম্মান দেওয়ার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। আজ আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আজকাল সবাই নিজের নিজের জগতে ভীষণ রকম ব্যস্ত। পরিবার বলে যে ধারণাটা আমাদের বাবা মায়েদের ছোটবেলায় ছিল, এখন সেটা শুধু রূপকথার গল্পের মতো শোনায়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সব থেকে বেশি বাচ্চারা। নতুন প্রজন্মের ভিতটাই যদি শক্ত না হয় তাহলে সমাজটাও নষ্ট হয়ে যাবে। আগামী কয়েক বছরে হয়তো দেখবেন পশুদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্যই নেই, বরঞ্চ ওরাও আমাদের থেকে বেশি সভ্য। এখানকার সব মা বাবাদের উদ্দেশ্যে বলা, নিজেদের কাজে বা নিজেদের স্বার্থে এতটাও মগ্ন হয়ে যাবেন না যে বাচ্চাকে দেওয়ার মতো সময়ই না থাকে। দামি দামি খেলনা, মোবাইল দিয়েই আজকাল সব মা বাবা ভাবেন সন্তান মানুষ করছি, কিন্তু একটা বাচ্চার কি সত্যি এসবের দরকার হয়? না, হয় না। ওদের সাথে সময় কাটান, গল্প করুন, খেলুন। আজকালকার বাচ্চারা তো খেলতেই ভুলে গেছে। সারাক্ষণ মোবাইল আর ল্যাপটপ, টিভিতে তাদের শৈশববন্দি। ফলত খুব ছোট বয়সেই অন্ধকারের জগতে পা বাড়াচ্ছে অনেকে। তাদের শিশু মন তো সবসময় নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষিত হয়। আর এর ফল তো চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি। বাচ্চার সাথে সময় কাটান, সে কি করছে তার খেয়াল রাখুন, সঠিক পথে যাওয়ার অনুপ্রেরণা দিন ওদের। একটাই কথা, সবার ভাগ্য রিখিয়া সান্যালের মতো হয় না। সব দোলা বেরিয়ে আসতে পারে না ওই সব মানুষরূপী জন্তুগুলোর কবল থেকে। তাই এই সব বন্ধ করতে হলে প্রথমে নিজেদের পরিবারকে শক্ত করুন। কথাগুলো বলে সবাইকে আবার একবার ধন্যবাদ জানিয়ে দৃঢ়চিত্তে মঞ্চ থেকে নেমে গেলেন রিখিয়া। পুরো হল নিস্তব্ধ হয়ে গেছে। হয়তো ওখানেই অনেক সম্পূর্ণা আর নিলয়রাও বসে আছে। আজকে রিখিয়ার কথায় হয়তো তাদের সম্বিত ফিরেছে, বা কারোর কারোর হয়তো এখন বোঝ শক্তির উদ্ভব হয়নি। গল্পটার প্রথমে কিন্তু অনেক অরুচিকর বাক্য ছিল, যেটা আমার বলতে হয়েছে, কিন্তু ভেবে দেখলাম সত্যিই তো গল্পটা ভীষণই শিক্ষণীয়। আর লেখিকা দিদি গল্পটিকে খুব সুন্দরভাবে লিখেছেন এবং সত্যি গল্পটা কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য। আর এই গল্প থেকে অনেক কিছুই শেখার আছে। গল্পটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।